শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসের 13 পর্ব। যখন বিনয়ের বাসায় হারানবাবুর আবির্ভাব হইয়াছে, সেই সময়ে অবিনাশ আনন্দময়ীর কাছে গিয়া খবর দিয়াছে যে বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ স্থির হইয়া গেছে। আনন্দময়ী কহিলেন, এ কথা কখনোই সত্য নয়। অবিনাশ কহিল, কেন সত্য নয়? বিনয়ের পক্ষে এ কি অসম্ভব? আনন্দময়ী কহিলেন, সে আমি জানি নে, কিন্তু এত বড় কথাটা বিনয় কখনোই আমার কাছে লুকিয়ে রাখত না। অবিনাশ যে ব্রাহ্ম সমাজের লোকের কাছেই এই সংবাদ শুনিয়াছে এবং ইহা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, তাহা সে বারবার করিয়া বলিল। বিনয়ের যে এইরূপ শোচনীয় পরিণাম ঘটিবেই অবিনাশ তাহা বহু পূর্বেই জানিত। এমনকি গোরাকে এই সম্বন্ধে সে সতর্ক করিয়া দিয়াছিল। ইহাই আনন্দময়ীর নিকট ঘোষণা করিয়া সে মহা আনন্দে নিচের তলায় মহিমের কাছে এই সংবাদ দিয়া গেল। আজ বিনয় যখন আসিল, তাহার মুখ দেখিয়াই আনন্দময়ী বুঝিলেন যে তাহার অন্তঃকরণের মধ্যে বিশেষ একটা ক্ষোভ জন্মিয়াছে। তাহাকে আহার করাইয়া নিজের ঘরের মধ্যে ডাকিয়া আনিয়া বসাইলেন। জিজ্ঞাসা করিলেন, বিনয়, কি হয়েছে তোর বলতো? বিনয় কহিল, মা, এই চিঠিখানা পড়ে দেখো। আনন্দময়ী চিঠি পড়া হইলে বিনয় কহিল, আজ সকালে পানুবাবু আমার বাসায় এসেছিলেন। তিনি আমাকে খুব ভৎসনা করে গেলেন। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কেন? বিনয় কহিল, তিনি বলেন আমার আচরণে তাদের সমাজে পরেশবাবুর মেয়েদের সম্বন্ধে নিন্দার কারণ ঘটেছে। আনন্দময়ী কহিলেন, লোকে বলছে ললিতার সঙ্গে তোর বিবাহ স্থির হয়ে গেছে, এতে আমি তো নিন্দার কোনো বিষয় দেখছি নে। বিনয় কহিল, বিবাহ হবার জো থাকলে নিন্দার কোনো বিষয় থাকতো না, কিন্তু যেখানে তার কোনো সম্ভাবনা নেই সেখানে এরকম গুজব রটানো কত বড় অন্যায়। বিশেষত ললিতার সম্বন্ধে এরকম রটনা করা অত্যন্ত কাপুরুষতা। আনন্দময়ী কহিলেন, তোর যদি কিছুমাত্র পৌরুষ থাকে বিনু, তাহলে এই কাপুরুষতার হাত থেকে তুই অনায়াসেই ললিতাকে রক্ষা করতে পারিস। বিনয় বিস্মিত হইয়া কহিল, কেমন করে মা? আনন্দময়ী কহিলেন, কেমন করে কি? ললিতাকে বিয়ে করে? বিনয় কহিল, কি বলো মা? তোমার বিনয়কে তুমি কি যে মনে করো তা তো বুঝতে পারিনে। তুমি ভাবছ বিনয় যদি একবার কেবল বলে যে আমি বিয়ে করব, তাহলে জগতে তার উপরে আর কোনো কথাই উঠতে পারে না? কেবল আমার ইশারার অপেক্ষাতেই সমস্ত তাকিয়ে বসে আছে? আনন্দময়ী কহিলেন, তোর তো অত শত কথা ভাববার দরকার দেখিনি। তোর তরফ থেকে তুই যেটুকু করতে পারিস সেইটুকু করলেই চুকে গেল। তুই বলতে পারিস আমি বিবাহ করতে প্রস্তুত আছি। বিনয় কহিল, আমি এমন অসঙ্গত কথা বললে সেটা ললিতার পক্ষে কি অপমানকর হবে না? আনন্দময়ী কহিলেন, অসঙ্গত কেন বলছিস? তোদের বিবাহের গুজব যখন উঠে পড়েছে তখন নিশ্চয়ই সেটা সঙ্গত বলেই উঠেছে। আমি তোকে বলছি, তোর কিছু সংকোচ করতে হবে না। বিনয় কহিল, কিন্তু মা, গোরার কথাও তো ভাবতে হয়। আনন্দময়ী দৃঢ়স্বরে কহিলেন, না বাছা, এর মধ্যে গোরার কথা ভাববার কথাই নয়। আমি জানি সে রাগ করবে, আমি চাই নে যে সে তোর উপরে রাগ করে, কিন্তু কি করবি? ললিতার প্রতি যদি তোর শ্রদ্ধা থাকে তবে তার সম্বন্ধে চিরকাল সমাজে একটা অপমান থেকে যাবে, এ তো তুই ঘটতে দিতে পারিস নে। কারাদণ্ডে দণ্ডিত যে গোরার প্রতি বিনয়ের প্রেম আরও যেন দ্বিগুণ বেগে ধাবিত হইতেছে, তাহার জন্যে সে এত বড় একটা আঘাত প্রস্তুত করিয়া রাখিতে পারে কি? তাছাড়া সংস্কার, সমাজকে বুদ্ধিতে লঙ্ঘন করা সহজ, কিন্তু কাজে লঙ্ঘন করিবার বেলায় ছোট বড় কত জায়গায় টান পড়ে। একটা অপরিচিতের আতঙ্ক, একটা অনভ্যস্থের প্রত্যাখ্যান বিনা যুক্তিতে কেবলই পিছনের দিকে ঠেলিতে থাকে। বিনয় কহিল, মা, তোমাকে যতই দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার মন একেবারে এমন সাফ হলো কি করে? তোমাকে কি পায়ে চলতে হয় না? ঈশ্বর তোমাকে কি পাখা দিয়েছেন? তোমার কোনো জায়গায় কিছু থাকে না? আনন্দময়ী হাসিয়া কহিলেন, ঈশ্বর আমার ঠেকাবার মতো কিছুই রাখেননি, সমস্ত একেবারে পরিষ্কার করে দিয়েছেন। বিনয় কহিল, কিন্তু মা, আমি মুখে যাই বলি মনটাতে ঠেকে যে। এত যে বুঝি সুঝি, পড়ি শুনি তর্ক করি, হঠাৎ দেখতে পাই মনটা নিতান্ত মূর্খই রয়ে গেছে।
এমন সময় মহিম ঘরে ঢুকিয়াই বিনয়কে ললিতা সম্বন্ধে এমন নিতান্ত রূঢ় রকম করিয়া প্রশ্ন করিলেন যে তাহার হৃদয় সংকোচে পীড়িত হইয়া উঠিল। সে আত্মদমন করিয়া মুখ নিচু করিয়া নিরুত্তরে বসিয়া রহিল। তখন মহিম সকল পক্ষের প্রতি তীক্ষ্ণ খোঁচা দিয়া নিতান্ত অপমানকর কথা কতকগুলি বলিয়া চলিয়া গেলেন। তিনি বুঝাইয়া গেলেন বিনয়কে এইরূপ ফাঁদে ফেলিয়া সর্বনাশ করিবার জন্য পরেশবাবুর ঘরে একটা নির্লজ্জ আয়োজন চলিতেছে। বিনয় নির্বোধ বলিয়াই এমন ফাঁদে সে আটকে পড়িয়াছে। ভোলাক দেখি ওরা গোড়াকে, তবে তো বুঝি সে বড় শক্ত জায়গা। বিনয় চারিদিকেই এইরূপ লাঞ্ছনার মূর্তি দেখিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আনন্দময়ী কহিলেন, জানিস বিনয়, তোর কি কর্তব্য? বিনয় মুখ তুলিয়া তাহার মুখের দিকে চাহিল। আনন্দময়ী কহিলেন, তোর উচিত একবার পরেশবাবুর কাছে যাওয়া, তাঁর সঙ্গে কথা হলেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে। সুচরিতা হঠাৎ আনন্দময়ীকে দেখিয়া আশ্চর্য হইয়া কহিল, আমি যে এখনই আপনার ওখানে যাব বলে প্রস্তুত হচ্ছিলুম। আনন্দময়ী হাসিয়া কহিলেন, তুমি যে প্রস্তুত হচ্ছিলে তা আমি জানতুম না, কিন্তু যে জন্য প্রস্তুত হচ্ছিলে সেই খবরটা পেয়ে আমি থাকতে পারলুম না, চলে এলুম। আনন্দময়ী খবর পাইয়াছেন শুনিয়া সুচরিতা আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী কহিলেন, মা, বিনয়কে আমি আমার আপন ছেলের মতোই জানি। সেই বিনয়ের সম্পর্ক থেকেই তোমাদের যখন নাও জেনেছি তখনই তোমাদের মনে মনে কত আশীর্বাদ করেছি। তোমাদের প্রতি কোনো অন্যায় হচ্ছে এ কথা শুনে আমি স্থির থাকতে পারি কই? আমার দ্বারা তোমাদের কোনো উপকার হতে পারবে কি না তা তো জানি নে, কিন্তু মনটা কেমন করে উঠল, তাই তোমাদের কাছে ছুটে এলুম। মা, বিনয়ের তরফে কি কোনো অন্যায় ঘটেছে? সুচরিতা কহিল, কিছুমাত্র না। যে কথাটা নিয়ে খুব বেশি আন্দোলন হচ্ছে ললিতাই তার জন্যে দায়ী। ললিতা যে হঠাৎ কাউকে কিছু না বলে স্টিমারে চলে যাবে বিনয়বাবু তা কখনো কল্পনাও করেননি। লোকে এমনভাবে কথা করছে যেন ওদের দুজনের মধ্যে গোপনে পরামর্শ হয়ে গিয়েছিল। আবার ললিতা এমনই তেজস্বিনী মেয়ে, সে যে প্রতিবাদ করবে কিংবা কোনো রকমে বুঝিয়ে বলবে আসল ঘটনাটা কি ঘটেছিল, সে তার দ্বারা কোনো মতেই হবার জো নেই। আনন্দময়ী কহিলেন, এর তো একটা উপায় করতে হচ্ছে। এইসব কথা শুনে অবধি বিনয়ের মনে তো কিছুমাত্র শান্তি নেই, সে তো নিজেকেই অপরাধী বলে ঠাউরে বসে আছে। সুচরিতা তাহার আরক্তিম মুখ একটুখানি নিচু করিয়া কহিল, আচ্ছা, আপনি কি মনে করেন বিনয়বাবু? আনন্দময়ী সংকোচ পীড়িতা সুচরিতাকে তাহার কথা শেষ করিতে না দিয়া কহিলেন, দেখো বাছা, আমি তোমাকে বলছি ললিতার জন্য বিনয়কে যা করতে বলবে সে তাই করবে। বিনয়কে ছেলেবেলা থেকে দেখে আসছি, ও যদি একবার আত্মসমর্পণ করল তবে ও আর কিছু হাতে রাখতে পারে না। সেই জন্য আমাকে বড় ভয়ে ভয়েই থাকতে হয়। ওর পাছে এমন জায়গায় মন যায় যেখান থেকে ওর কিছুই ফিরে পাবার কোনো আশা নেই। সুচরিতার মন হইতে একটা বোঝা নামিয়া গেল। সে কহিল, ললিতার সম্মতির জন্য আপনাকে কিছুই ভাবতে হবে না, আমি তার মন জানি। কিন্তু বিনয়বাবু কি তাঁর সমাজ পরিত্যাগ করতে রাজি হবেন? আনন্দময়ী কহিলেন, সমাজ হয়তো তাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু সে আগে ভাগে গায়ে পড়ে সমাজ পরিত্যাগ করতে যাবে কেন মা? তার কি কোনো প্রয়োজন আছে? সুচরিতা কহিল, বলেন কি মা, বিনয়বাবু হিন্দু সমাজে থেকে ব্রাহ্মঘরের মেয়ে বিয়ে করবেন? আনন্দময়ী কহিলেন, সে যদি করতে রাজি হয় তাতে তোমাদের আপত্তি কি? সুচরিতার অত্যন্ত গোল ঠেকিল। সে কহিল, সে কেমন করে সম্ভব হবে, আমি তো বুঝতে পারছি না। আনন্দময়ী কহিলেন, আমার কাছে এ তো খুবই সহজ ঠেকেছে মা। দেখো, আমার বাড়িতে যে নিয়ম চলে সে নিয়মে আমি চলতে পারি না, সেই জন্য আমাকে অনেক লোকে খ্রিস্টান বলে। কোনো ক্রিয়াকর্মের সময় আমি ইচ্ছা করেই তফাৎ হয়ে থাকি। তুমি শুনে হাসবে মা, গোরা আমার ঘরে জল খায় না, কিন্তু তাই বলে আমি কেন বলতে যাব এ ঘর আমার ঘর নয়, এ সমাজ আমার সমাজ নয়? আমি তো বলতে পারি নে। সমস্ত গালমন্দ মাথায় করে নিয়েই আমি এই ঘরে এই সমাজ নিয়ে আছি, তাতে তো আমার এমন কিছু বাধছে না। যদি এমন বাধে যে আর চলে না, তবে ঈশ্বর যে পথ দেখাবেন সেই পথ ধরব, কিন্তু শেষ পর্যন্তই যা আমার তাকে আমারই বলবো। তারা যদি আমাকে স্বীকার না করে তবে সে তারা বুঝুক। সুচরিতার কাছে এখনও পরিষ্কার হইল না। সে কহিল, কিন্তু দেখুন, ব্রাহ্ম সমাজের যা মত বিনয়বাবুর যদি। আনন্দময়ী কহিলেন, তার মতো তো সেই রকমই। ব্রাহ্ম সমাজের মত তো একটা সৃষ্টি ছাড়া মত নয়। তোমাদের কাগজে যেসব উপদেশ বেরোয় ও তো আমাকে প্রায়ই সেগুলো পড়ে শোনায়।
কোনখানে তফাৎ বুঝতে তো পারিনি। এমন সময় সুচিদিদি বলিয়া ঘরে প্রবেশ করিয়াই আনন্দময়ীকে দেখিয়া ললিতা লজ্জায় লাল হইয়া উঠিল। সে সুচরিতার মুখ দেখিয়াই বুঝিল এতক্ষণ তাহারই কথা হইতেছিল। ঘর হইতে পালাইতে পারিলেই সে যেন রক্ষা পাইত, কিন্তু তখন আর পালাইবার উপায় ছিল না। আনন্দময়ী বলিয়া উঠিলেন, এসো ললিতা, এসো মা। বলিয়া ললিতার হাত ধরিয়া তাহাকে একটু বিশেষ কাছে টানিয়া লইয়া বসাইলেন, যেন ললিতা তাহার একটু বিশেষ আপন হইয়া উঠিয়াছে। তাহার পূর্বকথার অনুবৃত্তিস্বরূপ আনন্দময়ী সুচরিতাকে কহিলেন, দেখো মা, ভালোর সঙ্গে মন্দ মেলাই সবচেয়ে কঠিন, কিন্তু তবু পৃথিবীতে তাও মিলছে, আর তাতেও সুখে দুঃখে চলে যাচ্ছে। সব সময় তাতে মন্দই হয় তাও নয়, ভালোও হয়। এও যদি সম্ভব হলো, তবে কেবল মতের একটুখানি অমিল নিয়ে দুজন মানুষ যে কেন মিলতে পারবে না, তা তো আমি বুঝতেই পারিনি। মানুষের আসল মিল কি মতে? সুচরিতা মুখ নিচু করিয়া বসিয়া রহিল। আনন্দময়ী কহিলেন, তোমাদের ব্রাহ্ম সমাজও কি মানুষের সঙ্গে মানুষকে মিলতে দেবে না? ঈশ্বর ভিতরে যাদের এক করেছেন, তোমাদের সমাজ বাহির থেকে তাদের তফাৎ করে রাখবে? মা, যে সমাজে ছোট অমিলকে মানে না, বড় মিলে সবাইকে মিলিয়ে দেয়, সে সমাজ কি কোথাও নেই? ঈশ্বরের সঙ্গে মানুষ কি কেবল এমনই ঝগড়া করেই চলবে? সমাজ জিনিসটা কি কেবল এই জন্যেই হয়েছে? আনন্দময়ী যে এই বিষয়টি লইয়া এত আন্তরিক উৎসাহের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন, সে কি কেবল ললিতার সঙ্গে বিনয়ের বিবাহের বাধা দূর করিবার জন্যই? সুচরিতার মনে এ সম্বন্ধে একটু দ্বিধার ভাব অনুভব করিয়া সেই দ্বিধাটুকু ভাঙিয়া দিবার জন্য তাহার সমস্ত মন যে উদ্যত হইয়া উঠিল, ইহার মধ্যে আর একটা উদ্দেশ্য কি ছিল না? সুচরিতা যদি এমন সংস্কারে জড়িত থাকে, তবে সে যে কোনো মতেই চলিবে না। বিনয় ব্রাহ্ম না হইলে বিবাহ ঘটিতে পারিবে না, এই যদি সিদ্ধান্ত হয়, তবে বড় দুঃখের সময়ও এই কয়েকদিন আনন্দময়ী যে আশা গড়িয়া তুলিতেছিলেন, সে যে ধূলিসাৎ হয়। আজই বিনয় এ প্রশ্ন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল। বলিয়াছিল, মা, ব্রাহ্ম সমাজে কি নাম লেখাতে হবে? সেও স্বীকার করব? আনন্দময়ী বলিয়াছিলেন, না না, তার তো কোনো দরকার দেখি নে। বিনয় বলিল, যদি তাঁরা পীড়াপিড়ি করেন? আনন্দময়ী অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, না, এখানে পীড়াপিড়ি খাটবে না। সুচরিতা আনন্দময়ীর আলোচনায় যোগ দিল না, সে চুপ করিয়াই রহিল। তিনি বুঝিলেন সুচরিতার মন এখনো সায় দিতেছে না। আনন্দময়ী মনে মনে ভাবিতে লাগিলেন, আমার মন যে সমাজের সমস্ত সংস্কার কাটাইয়াছে, সে তো কেবল ওই গোরার স্নেহে। তবে কি গোরার পরে সুচরিতার মন পড়ে নাই? যদি পড়িত, তবে তো এই ছোট কথাটাই এত বড় হইয়া উঠিত না। আনন্দময়ীর মন একটুখানি বিমর্ষ হইয়া গেল। কারাগার হইতে গোরার বাহির হইতে আর দিন দুয়েক বাকি আছে মাত্র। তিনি মনে ভাবিতেছিলেন, তাহার জন্য একটা সুখের ক্ষেত্র প্রস্তুত হইয়া রহিয়াছে। এবারে যেমন করিয়া হোক গোরাকে বাঁধিতেই হইবে, নহিলে সে যে কোথায় কি বিপদে পড়িবে তাহার ঠিকানা নাই। কিন্তু গোরাকে বাঁধিয়া ফেলা তো যে সে মেয়ের কর্ম নয়। এদিকে কোনো হিন্দু সমাজের মেয়ের সঙ্গে গোরার বিবাহ দেয়া অন্যায় হইবে। সেই জন্য এতদিন নানা কন্যাদায়গ্রস্তের দরখাস্ত একেবারে না মঞ্জুর করিয়াছেন। গোরা বলে, আমি বিবাহ করিব না। তিনি মা হইয়া একদিনের জন্য প্রতিবাদ করেন নাই, ইহাতে লোকে আশ্চর্য হইয়া যাইত। এবারে গোরার দুই একটা লক্ষণ দেখিয়া তিনি মনে মনে উৎফুল্ল হইয়াছিলেন। সেই জন্যই সুচরিতার নীরব বিরুদ্ধতা তাহাকে অত্যন্ত আঘাত করিল। কিন্তু তিনি সহজে হাল ছাড়িবার পাত্রী নন। মনে মনে কহিলেন, আচ্ছা, দেখা যাক। পরেশবাবু কহিলেন, বিনয়, তুমি ললিতাকে একটা সংকট থেকে উদ্ধার করবার জন্য একটা দুঃসাহসিক কাজ করবে, এরকম আমি ইচ্ছা করিনি। সমাজের আলোচনার বেশি মূল্য নেই। আজ জানিয়ে গোলমাল চলছে, দুদিন বাদে তা কারো মনেও থাকবে না। ললিতার প্রতি কর্তব্য করিবার জন্যই যে বিনয় কোমর বাঁধিয়া আসিয়াছিল, সে বিষয়ে বিনয়ের মনে সন্দেহ মাত্র ছিল না। সে জানিত এরূপ বিবাহে সমাজে অসুবিধা ঘটিবে, এবং তাহার চেয়েও বেশি গোরা বড়ই রাগ করিবে। কিন্তু কেবল কর্তব্য বুদ্ধির দোহাই দিয়া এই সকল অপ্রিয় কল্পনাকে মন হইতে খেদাইয়া রাখিয়াছিল। এমন সময় পরেশবাবু হঠাৎ যখন কর্তব্য বুদ্ধিকে একেবারে বরখাস্ত করিতে চাহিলেন, তখন বিনয় তাহাকে ছাড়িতে চাহিল না। সে কহিল, আপনাদের স্নেহ ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।
আমাকে উপলক্ষ করে আপনাদের পরিবারে দুদিনের জন্য যদি লেশমাত্র অশান্তি ঘটে তবে সেও আমার পক্ষে অসহ্য। পরেশবাবু কহিলেন, বিনয়, তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারছো না। আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা আছে তাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু সেই শ্রদ্ধার কর্তব্য শোধ করবার জন্যেই যে তুমি আমার কন্যাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছ, এটা আমার কন্যার পক্ষে শ্রদ্ধেয় নয়। সেই জন্যই আমি তোমাকে বলছিলুম যে সংকট এমন গুরুতর নয় যে এর জন্য তোমার কিছুমাত্র ত্যাগ স্বীকার করার প্রয়োজন আছে। যাক, বিনয় কর্তব্যোদ্দায় হইতে মুক্তি পাইল, কিন্তু খাঁচার দ্বার খোলা পাইলে পাখি যেমন ঝটফট করিয়া উড়িয়া যায়, তেমন করিয়া তাহার মন তো নিষ্কৃতির অবারিত পথে দৌড় দিল না। এখনও সে যে নড়িতে চায় না। কর্তব্যবুদ্ধিকে উপলক্ষ করিয়া সে যে অনেক দিনের সংযমের বাঁধকে অনাবশ্যক বলিয়া ভাঙিয়া দিয়া বসিয়া আছে। মন আগে যেখানে ভয়ে ভয়ে পা বাড়াইত এবং অপরাধীর মতন সসংকোচে ফিরিয়া আসিত, সেখানে সে যে ঘর জুড়িয়া বসিয়া লঙ্কা ভাগ করিয়া লইয়াছে, এখন তাহাকে ফেরানো কঠিন। যে কর্তব্যবুদ্ধি তাহাকে হাতে ধরিয়া এ জায়গাটাতে আনিয়াছে, সে যখন বলিতেছে, আর দরকার নাই, চলো ভাই ফিরি, মন বলে, তোমার দরকার না থাকে তুমি ফেরো, আমি এখানেই রহিয়া গেলাম। পরেশ যখন কোথাও কোনো আড়াল রাখিতে দিলেন না, তখন বিনয় বলিয়া উঠিল, আমি যে কর্তব্যের অনুরোধে একটা কষ্ট স্বীকার করতে যাচ্ছি, এমন কথা মনেও করবেন না। আপনারা যদি সম্মতি দেন তবে আমার পক্ষে এমন সৌভাগ্য আর কিছুই হতে পারে না। কেবল আমার ভয় হয় পাছে। সত্যপ্রিয় পরেশবাবু অসংকোচে কহিলেন, তুমি যা ভয় করছো তার কোনো হেতু নেই। আমি সুচরিতার কাছ থেকে শুনেছি ললিতার মন তোমার প্রতি বিমুখ নয়। বিনয়ের মনের মধ্যে একটা আনন্দের বিদ্যুৎ খেলিয়া গেল। ললিতার মনের একটা গূঢ় কথা সুচরিতার কাছে ব্যক্ত হইয়াছে। কবে ব্যক্ত হইল, কেমন করিয়া ব্যক্ত হইল? দুই সখীর কাছে এই যে আভাসে অনুমানে একটা জানাজানি হইয়াছে, ইহা সুতীব্র রহস্যময় সুখ বিনয়কে যেন বিদ্ধ করিতে লাগিল। বিনয় বলিয়া উঠিল, আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন তবে তার চেয়ে আনন্দের কথা আমার পক্ষে আর কিছুই হতে পারে না। পরেশবাবু কহিলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি একবার ওপর থেকে আসি। তিনি বরদা সুন্দরীর মত লইতে গেলেন। বরদা সুন্দরী কহিলেন, বিনয়কে তো দীক্ষা নিতে হবে। পরেশবাবু কহিলেন, তা নিতে হবে বই কি। বরদা সুন্দরী কহিলেন, সেটা আগে ঠিক করো, বিনয়কে এইখানেই ডাকাও না। বিনয় ওপরে আসিলে বরদা সুন্দরী কহিলেন, তাহলে দীক্ষার দিন তো একটা ঠিক করতে হয়। বিনয় কহিল, দীক্ষার কি দরকার আছে? বরদা সুন্দরী কহিলেন, দরকার নেই, বলো কি, নইলে ব্রাহ্ম সমাজে তোমার বিবাহ হবে কি করে? বিনয় চুপ করিয়া মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। বিনয় তাহার ঘরে বিবাহ করিতে সম্মত হইয়াছে শুনিয়াই পরেশবাবু ধরিয়া লইয়াছিলেন যে সে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজে প্রবেশ করিবে। বিনয় কহিল, ব্রাহ্ম সমাজের ধর্মমতের প্রতি আমার তো শ্রদ্ধা আছে এবং এ পর্যন্ত আমার ব্যবহারেও তার অন্যথাচারণ হয়নি, তবে কি বিশেষভাবে দীক্ষা নেওয়ার দরকার আছে? বরদা সুন্দরী কহিলেন, যদি মতেই মিল থাকে তবে দীক্ষা নিতেই বা ক্ষতি কি? বিনয় কহিল, আমি যে হিন্দু সমাজের কেউ নই এ কথা বলা আমার পক্ষে অসম্ভব। বরদা সুন্দরী কহিলেন, তাহলে এ কথা নিয়ে আলোচনা করাই আপনার অন্যায় হয়েছে। আপনি কি আমাদের উপকার করবার জন্য দয়া করে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন? বিনয় অত্যন্ত আঘাত পাইল। দেখিল তাহার প্রস্তাবটা ইহাদের পক্ষে সত্যই অপমানজনক হইয়া উঠিয়াছে। কিছুকাল হইল সিভিল বিবাহের আইন পাশ হইয়া গেছে। সে সময়ে গোরা ও বিনয় কাগজে এই আইনের বিরুদ্ধে তীব্রভাবে আলোচনা করিয়াছে। আজ সেই সিভিল বিবাহ স্বীকার করিয়া বিনয় নিজেকে হিন্দু নয় বলিয়া ঘোষণা করিবে, এও তো বড় শক্ত কথা। বিনয় হিন্দু সমাজে থাকিয়া ললিতাকে বিবাহ করিবে এ প্রস্তাব পরেশ মনের মধ্যে গ্রহণ করিতে পারিলেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিনয় উঠিয়া দাঁড়াইল এবং উভয়কে নমস্কার করিয়া কহিল, আমাকে মাপ করবেন, আমি আর অপরাধ বাড়াব না, বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়ির কাছে আসিয়া দেখিল সম্মুখের বারান্দায় এক কোণে একটা ছোট ডেস্ক লইয়া ললিতা একলা বসিয়া চিঠি লিখিতেছে। পায়ের শব্দে চোখ তুলিয়া ললিতা বিনয়ের মুখের দিকে চাহিল। সেই তাহার ক্ষণকালের দৃষ্টিটুকু বিনয়ের সমস্ত চিত্তকে এক মুহূর্তে মথিত করিয়া তুলিল। বিনয়ের সঙ্গে তো ললিতার নতুন পরিচয় নয়, কতবার সে তাহার মুখের দিকে চোখ তুলিয়াছে, কিন্তু আজ তাহার দৃষ্টির মধ্যে কি রহস্য প্রকাশ হইল।
সুচরিতা ললিতার একটি মনের কথা জানিয়াছে। সেই মনের কথাটি আজ ললিতার কালো চোখের পল্লবের ছায়ায় করুণায় ভরিয়া উঠিয়া একখানি সজল স্নিগ্ধ মেঘের মতন বিনয়ের চোখে দেখা দিল। বিনয়েরও এক মুহূর্তের চাহনিতে তাহার হৃদয়ের বেদনা বিদ্যুতের মতো ছুটিয়া গেল। সে ললিতাকে নমস্কার করিয়া বিনা সম্ভাষণে সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল। গোরা জেল হইতে বাহির হইয়াই দেখিল পরেশবাবু এবং বিনয় দ্বারের বাহিরে তাহার জন্য অপেক্ষা করিতেছেন। 1 মাস কিছু দীর্ঘকাল নহে। 1 মাসের চেয়ে বেশি দিন গোরা আত্মীয় বন্ধুদের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া ভ্রমণ করিয়াছে। কিন্তু জেলের 1 মাস বিচ্ছেদ হইতে বাহির হইয়াই সে যখন পরেশ ও বিনয়কে দেখিল, তখন তাহার মনে হইল যেন পুরাতন বান্ধবদের পরিচিত সংসারে সে পুনর্জন্ম লাভ করিল। সেই রাজপথে খোলা আকাশের নিচে প্রভাতের আলোকে পরেশের শান্ত স্নেহপূর্ণ স্বভাবসৌম্য মুখ দেখিয়া সে যেমন ভক্তির আনন্দে তাহার পায়ের ধুলা লইল, এমন আর কোনোদিন করে নাই। পরেশ তাহার সঙ্গে কোলাকুলি করিলেন। বিনয়ের হাত ধরিয়া গোরা হাসিয়া কহিল, বিনয়, স্কুল থেকে আরম্ভ করে একসঙ্গেই তোমার সঙ্গে সমস্ত শিক্ষা লাভ করে এসেছি, কিন্তু এই বিদ্যালয়টাতে তোমার চেয়ে ফাঁকি দিয়ে এগিয়ে নিয়েছি। বিনয় হাসিতেও পারিল না, কোনো কথাও বলিতে পারিল না। জেলখানার দুঃখ রহস্যের ভেতর দিয়া তাহার বন্ধু তাহার কাছে বন্ধুর চেয়ে আরও যেন অনেক বড় হইয়া বাহির হইয়াছে। গভীর সম্ভ্রমে সে চুপ করিয়া রহিল। গোরা জিজ্ঞাসা করিল, মা কেমন আছেন? বিনয় কহিল, মা ভালোই আছেন। পরেশবাবু কহিলেন, এসো বাবা, তোমার জন্য গাড়ি অপেক্ষা করে আছে। 3 জনে যখন গাড়িতে উঠিতে যাইবেন, এমন সময় হাঁপাইতে হাঁপাইতে অবিনাশ আসিয়া উপস্থিত, তাহার পেছনে ছেলের দল। অবিনাশকে দেখিয়াই গোরা তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িবার উপক্রম করিল, কিন্তু তৎপূর্বেই সে আসিয়া পথ রোধ করিয়া কহিল, গৌরমোহনবাবু, একটু দাঁড়ান। বলিতেই ছেলেরা চিৎকার শব্দে গান ধরিল, দুঃখ নিশীথিনী হলো আজ ভোর, কাটিল কাটিল অধীনতা ডোর। গোরার মুখ লাল হইয়া উঠিল। সে তাহার বজ্র স্বরে গর্জন করিয়া কহিল, চুপ করো। ছেলেরা বিস্মিত হইয়া চুপ করিল। গোরা কহিল, অবিনাশ, এ সমস্ত ব্যাপার কি? অবিনাশ তাহার শালের ভেতর হইতে কলাপাতায় মোড়া একটা কুন্দ ফুলের মোটা গোড়ে মালা বাহির করিল এবং তাহার অনুবর্তী একটি অল্পবয়স্ক ছেলে একখানি সোনার জলে ছাপানো কাগজ হইতে মিহি সুরে দম দেওয়া আর্গিনের মতো দ্রুতবেগে কারামুক্তির অভিনন্দন পড়িয়া যাইতে আরম্ভ করিল। অবিনাশের মালা সবলে প্রত্যাখ্যান করিয়া অবরুদ্ধ ক্রোধের কণ্ঠে কহিল, এখন বুঝি তোমাদের অভিনয় শুরু হলো? আজ রাস্তার ধারে আমাকে তোমাদের যাত্রার দলের সং সাজাবার জন্য বুঝি এই 1 মাস ধরে মহলা দিচ্ছিলে? অনেক দিন হইতে অবিনাশ এই প্ল্যান করিয়াছিল। সে ভাবিয়াছিল ভারী একটা তাক লাগাইয়া দিবে। আমরা যে সময়ের কথা বলিতেছি তখন এরূপ উপদ্রব প্রচলিত ছিল না। অবিনাশ বিনয়কেও মন্ত্রণার মধ্যে লয় নাই। এই অপূর্ব ব্যাপারের সমস্ত বাহাদুরি সে নিজেই লইবে বলিয়া লুব্ধ হইয়াছিল। এমনকি খবরের কাগজের জন্য ইহার বিবরণ সে নিজেই লিখিয়া ঠিক করিয়া রাখিয়াছিল। ফিরিয়া গিয়াই তাহার 2-1 ফাঁক পূরণ করিয়া পাঠাইয়া দিবে স্থির ছিল। গোরার তিরস্কারে অবিনাশ ক্ষুব্ধ হইয়া কহিল, আপনি অন্যায় বলছেন। আপনি কারাবাসে যে দুঃখ ভোগ করেছেন আমরা তার চেয়ে কিছুমাত্র কম সহ্য করিনি। এই 1 মাস কাল প্রতি মুহূর্ত তুষানলে আমাদের বক্ষের পঞ্জর দগ্ধ হয়েছে। গোরা কহিল, ভুল করছ অবিনাশ, একটু তাকিয়ে দেখলেই দেখতে পাবে তুষগুলো এখনো সমস্তই গোটা আছে, বক্ষের পঞ্জরেও মারাত্মক রকম লোকসান হয়নি। অবিনাশ দমিল না, কহিল, রাজপুরুষ আপনার অপমান করেছে, কিন্তু আজ সমস্ত ভারতভূমির মুখপাত্র হয়ে আমরা এই সম্মানের মাল্য। গোরা বলিয়া উঠিল, আর তো সহ্য হয় না। অবিনাশ ও তাহার দলকে একপাশে সরাইয়া দিয়া গোরা কহিল, পরেশবাবু, গাড়িতে উঠুন। পরেশবাবু গাড়িতে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। গোরা ও বিনয় তাহার অনুসরণ করিল। স্টিমার যোগে যাত্রা করিয়া পরদিন প্রাতঃকালে গোরা বাড়ি আসিয়া পৌঁছিল। দেখিল বাহির বাড়িতে তাহার দলের বিস্তর লোক জটলা করিয়াছে। কোন ক্রমে তাহার হাত হইতে নিষ্কৃতি লইয়া গোরা অন্তঃপুরে আনন্দময়ীর কাছে গিয়া উপস্থিত হইল। তিনি আজ সকাল সকাল স্নান সারিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিলেন। গোরা আসিয়া তাহার পায়ে পড়িয়া প্রণাম করিতেই আনন্দময়ীর 2 চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। এতদিন যে অশ্রু তিনি অবরুদ্ধ রাখিয়াছিলেন আজ আর কোনো মতেই তাহা বাধা মানিল না।
কৃষ্ণদয়াল গঙ্গা স্নান করিয়া ফিরিয়া আসিতেই গোরা তাহার সহিত দেখা করিল। দূর হইতেই তাহাকে প্রণাম করিল, তাহার পাদস্পর্শ করিল না। কৃষ্ণদয়াল সসংকোচে দূর আসনে বসিলেন। গোরা কহিল, বাবা, আমি একটা প্রায়শ্চিত্ত করতে চাই। কৃষ্ণদয়াল কহিলেন, তার তো কোনো প্রয়োজন দেখিনে। গোরা কহিল, জেলে আমি আর কোনো কষ্ট গণ্যই করিনি, কেবল নিজেকে অত্যন্ত অসুচি বলে মনে হতো। সেই গ্লানি এখনও আমার যায়নি, প্রায়শ্চিত্ত করতেই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হইয়া কহিলেন, না না, তোমার অত বাড়াবাড়ি করতে হবে না, আমি তো ওতে মত দিতে পারছি না। গোরা কহিল, আচ্ছা, আমি না হয় এ সম্বন্ধে পণ্ডিতদের মত নেব। কৃষ্ণদয়াল কহিলেন, কোনো পণ্ডিতের মত নিতে হবে না, আমি তোমাকে বিধান দিচ্ছি, তোমার প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই। কৃষ্ণদয়ালের মতন অমন আচার সূচিবায়গ্রস্ত লোক গোরার পক্ষে কোনো প্রকার নিয়ম সংযম যে কেন স্বীকার করিতে চান না, শুধু স্বীকার করেন না তা নয়, একেবারে তাহার বিরুদ্ধে জেদ ধরিয়া বসেন, আজ পর্যন্ত গোরা তাহার কোনো অর্থই বুঝিতে পারে নাই। আনন্দময়ী আজ ভোজনস্থলে গোরার পাশেই বিনয়ের পাত করিয়াছিলেন। গোরা কহিল, মা, বিনয়ের আসনটা একটু তফাত করে দাও। আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, কেন, বিনয়ের অপরাধ কি হল? গোরা কহিল, বিনয়ের কিছু হয়নি, আমারই হয়েছে, আমি অশুদ্ধ আছি। আনন্দময়ী কহিলেন, তা হোক, বিনয় অত শুদ্ধাশুদ্ধ মানে না। গোরা কহিল, বিনয় মানে না, আমি মানি। আহারের পর দুই বন্ধু যখন তাহাদের উপরের তলের নিভৃত ঘরে গিয়া বসিল, তখন তাহারা কেহ কোনো কথা খুঁজিয়া পাইল না। এই 1 মাসের মধ্যে বিনয়ের কাছে যে একটিমাত্র কথা সকলের চেয়ে বড় হইয়া উঠিয়াছে, সেটা আজ কেমন করিয়া সে গোরার কাছে পারিবে, তাহা সে ভাবিয়াই পাইতেছিল না। পরেশবাবুর বাড়ির লোকেদের সম্বন্ধে গোরার মনেও একটা জিজ্ঞাসা জাগিতেছিল, কিন্তু সে কিছুই বলিল না। বিনয় কথাটা পারিবে বলিয়া সে অপেক্ষা করিতেছিল। অবশ্য বাড়ির মেয়েরা সকলে কেমন আছেন সে কথা গোরা পরেশবাবুকে জিজ্ঞাসা করিয়াছিল, কিন্তু সে তো কেবল ভদ্রতার প্রশ্ন। তাহারা সকলে ভালো আছে এইটুকু খবরের চেয়ে আরও বিস্তারিত বিবরণ জানিবার জন্য তাহার মনের মধ্যে ঔৎসুক্য ছিল। এমন সময় মহিম ঘরের মধ্যে আসিয়া আসন গ্রহণ করিয়া সিঁড়ি উঠার শ্রমে কিছুক্ষণ হাঁপাইয়া লইলেন। তাহার পরে কহিলেন, বিনয়, এতদিন তো গোরার জন্য অপেক্ষা করা গেল, এখন তো আর কোনো কথা নেই, এবার দিনক্ষণ ঠিক করে ফেলা যাক, কি বলো গোরা? বুঝেছ তো কি কথাটা হচ্ছে? গোরা কোনো কথা না বলিয়া একটুখানি হাসিল। মহিম কহিলেন, হাসছ যে, তুমি ভাবছ আজও দাদা সে কথাটা ভোলেনি? কিন্তু কন্যাটি তো স্বপ্ন নয়, স্পষ্টই দেখতে পাচ্ছি যে একটি সত্য পদার্থ, ভোলবার জো কি? হাসি নয় গোরা, এবারে যা হয় ঠিক করে ফেলো। গোরা কহিল, ঠিক করবার কর্তা যিনি, তিনি তো স্বয়ং উপস্থিত রয়েছেন। মহিম কহিলেন, সর্বনাশ, ওর নিজের ঠিক নেই, উনি ঠিক করবেন? তুমি এসেছ, এখন তোমার ওপরেই সমস্ত ভার। আজ বিনয় গম্ভীর হইয়া চুপ করিয়া রহিল। তাহার স্বভাবসিদ্ধ পরিহাসের ছলেও সে কোনো কথা বলিবার চেষ্টা করিল না। গোরা বুঝিল একটা গোল আছে। সে কহিল, নিমন্ত্রণ করতে যাবার ভার নিতে পারি, মিঠাই ফরমাস দেবারও ভার নেওয়া যায়, পরিবেশন করতেও রাজি আছি, কিন্তু বিনয় যে তোমার মেয়েকে বিয়ে করবেনি সে ভার আমি নিতে পারবো না। যার নির্বন্ধে সংসারে এই সমস্ত কাজ হয় তার সঙ্গে আমার বিশেষ চেনাশোনা নেই, বরাবর আমি তাকে দূর থেকেই নমস্কার করেছি। মহিম কহিলেন, তুমি দূরে থাকলেই যে তিনিও দূরে থাকেন তা মনেও করো না, হঠাৎ কবে চমক লাগাবেন কিছু বলা যায় না। তোমার সম্বন্ধে তার মতলব কি তা ঠিক বলতে পারছি না, কিন্তু এর সম্বন্ধে ভারী গোল ঠেকছে। একলা প্রজাপতি ঠাকুরের ওপরেই সব বরাত না দিয়ে তুমি যদি নিজেও উদ্যোগী না হও তাহলে হয়তো অনুতাপ করতে হবে, এ আমি বলে রাখছি। গোরা কহিল, যে ভার আমার নয় সে ভার না নিয়ে অনুতাপ করতে রাজি আছি, কিন্তু নিয়ে অনুতাপ করা আরও শক্ত, সেইটা থেকে রক্ষা পেতে চাই। মহিম কহিলেন, ব্রাহ্মণের ছেলে জাতকুল মান সমস্ত খোয়াবে, আর তুমি বসে থেকে দেখবে। দেশের লোকের হিন্দুয়ানি রক্ষার জন্য তোমার আহার নিদ্রা বন্ধ, এদিকে নিজের পরম বন্ধুই যদি জাত ভাসিয়ে দিয়ে ব্রাহ্মণ ঘরে বিয়ে করে বসে, তাহলে মানুষের কাছে যে মুখ দেখাতে পারবে না। বিনয়, তুমি বোধহয় রাগ করছো, কিন্তু ঢের লোক তোমার অসাক্ষাতেই এইসব কথা গোরাকে বলতো, তারা বলবার জন্য ছটফট করছে, আমি সামনেই বলে গেলুম, তাতে সকলের পক্ষেই ভালো হবে। গুজবটা যদি মিথ্যাই হয় তাহলে সে কথা বললেই চুকে যায়, যদি সত্যি হয় তাহলে বোঝাপড়া করে নাও। মহিম চলিয়া গেলেন। বিনয় তখনও কোনো কথা কহিল না। গোরা জিজ্ঞাসা করিল, কি বিনয়, ব্যাপারটা কি? বিনয় কহিল, শুধু কেবল গোটা কত খবর দিয়ে অবস্থাটা ঠিক বোঝানো ভারী শক্ত,
তাই মনে করেছিলাম আস্তে আস্তে তোমাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলবো। কিন্তু পৃথিবীতে আমাদের সুবিধা মতো ধীরে সুস্থে কিছুই ঘটতে চায় না। ঘটনাগুলোও শিকারী বাঘের মতন প্রথমটা গুঁড়ি মেরে মেরে নিঃশব্দে চলে যায়, তারপর হঠাৎ একসময় ঘাড়ের ওপরে লাফ দিয়ে এসে পড়ে। আবার তার সংবাদও আগুনের মতো প্রথমটা চাপা থাকে, তারপরে হঠাৎ দাও দাও করে জ্বলে ওঠে। তখন তাকে আর সামলানো যায় না। সেজন্যই এক এক সময় মনে হয় কর্মমাত্রই ত্যাগ করে একেবারে স্থাণু হয়ে বসে থাকাই মানুষের পক্ষে মুক্তি। গোরা হাসিয়া কহিল, তুমি একলা স্থাণু হয়ে বসে থাকলেই বা মুক্তি কোথায়? সেই সঙ্গে জগৎশুদ্ধ যদি স্থাণু না হয়ে ওঠে, তাহলে তোমাকে স্থির থাকতে দেবে কেন? সে আরও উল্টো বিপদ হবে। জগৎ যখন কাজ করছে, তখন তুমি যদি কাজ না করো, তাহলে যে কেবলই ঠকবে। সেই জন্যে এইটে দেখতে হবে ঘটনা যেন তোমায় সতর্কভাবে ডিঙিয়ে না যায়। এটা না হয় যে আর সমস্তই চলছে, কেবল তুমিই প্রস্তুত নেই। বিনয় কহিল, ওই কথাটাই ঠিক, আমিই প্রস্তুত থাকিনে। এবারেও আমি প্রস্তুত ছিলুম না। কোন দিক দিয়ে কি ঘটছে তা বুঝতেই পারিনি, কিন্তু যখন ঘটে উঠল তখন তার দায়িত্ব তো গ্রহণ করতেই হবে। যেটা গোড়াতে না ঘটলেই ভালো ছিল, সেটাকে আজ অপ্রিয় হলেও তো অস্বীকার করা যায় না। গোরা কহিল, ঘটনাটা কি না জেনে সেটার সম্বন্ধে তত্ত্বালোচনায় যোগ দেওয়া আমার পক্ষে কঠিন। বিনয় খাড়া হইয়া বসিয়া বলিয়া ফেলিল, অনিবার্য ঘটনাক্রমে ললিতার সঙ্গে আমার সম্বন্ধ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাকে যদি আমি বিবাহ না করি, তবে চিরজীবন সমাজে তাকে অন্যায় ও অমূলক অপমান সহ্য করতে হবে। গোরা কহিল, কীরকমটা দাঁড়িয়েছে শুনি? বিনয় কহিল, সে অনেক কথা, সে ক্রমে তোমাকে বলবো, কিন্তু ওটুকু তুমি মেনেই নাও। গোরা কহিল, আচ্ছা, মেনেই নিচ্ছি। ও সম্বন্ধে আমার বক্তব্য এই যে ঘটনা যদি অনিবার্য হয়, তার দুঃখও অনিবার্য। সমাজে যদি ললিতাকে অপমান ভোগ করতেই হয়, তো তার উপায় নেই। বিনয় কহিল, কিন্তু সেটা নিবারণ করা তো আমার হাতে আছে। গোরা কহিল, যদি থাকে তো ভালোই, কিন্তু গায়ের জোরে সে কথা বললে তো হবে না। অভাবে পড়লে চুরি করা, খুন করাও তো মানুষের হাতে আছে, কিন্তু সেটা কি সত্যি আছে? ললিতাকে বিবাহ করে তুমি ললিতার প্রতি কর্তব্য করতে চাও, কিন্তু সেইটিই কি তোমার চরম কর্তব্য? সমাজের প্রতি কর্তব্য নেই? সমাজের প্রতি কর্তব্য স্মরণ করিয়াই বিনয় ব্রাহ্ম বিবাহে সম্মত হয় নাই, সে কথা সে বলিল না। তাহার তর্ক চড়িয়া উঠিল। সে কহিল, ওই জায়গায় তোমার সঙ্গে বোধহয় আমার মিল হবে না। আমি তো ব্যক্তির দিকে টেনে সমাজের বিরুদ্ধে কথা বলছি নে। আমি বলছি ব্যক্তি এবং সমাজ দুইয়ের ওপরেই একটা ধর্ম আছে, সেইটার ওপরে দৃষ্টি রেখে চলতে হবে। যেমন ব্যক্তিকে বাঁচানোই আমার চরম কর্তব্য নয়, তেমনি সমাজকে বাঁচানোও আমার চরম কর্তব্য নয়। একমাত্র ধর্মকে বাঁচানোই আমার চরম শ্রেয়। গোরা কহিল, ব্যক্তিও নেই, সমাজও নেই, অথচ ধর্ম আছে। এমন ধর্মকে আমি মানি নে। বিনয়ের রোখ চড়িয়া উঠিল। সে কহিল, আমি মানি। ব্যক্তি ও সমাজের ভিত্তির ওপরে ধর্ম নয়, ধর্মের ভিত্তির ওপরেই ব্যক্তি ও সমাজ। সমাজ যেটাকে চায় সেইটাকেই যদি ধর্ম বলে মানতে হয়, তাহলে সমাজেরই মাথা খাওয়া হয়। সমাজ যদি আমার কোনো ন্যায়সঙ্গত, ধর্মসঙ্গত স্বাধীনতায় বাধা দেয়, তাহলে সেই অসঙ্গত বাধা লঙ্ঘন করলেই সমাজের প্রতি কর্তব্য করা হয়। ললিতাকে বিবাহ করা যদি আমার অন্যায় না হয়, এমনকি উচিত হয়, তবে সমাজ প্রতিকূল বলেই তার থেকে নিরস্ত হওয়া আমার পক্ষে অধর্ম হবে। গোরা কহিল, ন্যায় অন্যায় কি একলা তোমার মধ্যেই বদ্ধ? এই বিবাহের দ্বারা তোমার ভাবী সন্তানদের তুমি কোথায় দাঁড় করাচ্ছ, সে কথা ভেবেছ? বিনয় কহিল, এই রকম করে ভাবতে গিয়েই তো মানুষ সামাজিক অন্যায়কে চিরস্থায়ী করে তোলে। সাহেব মনিবের লাথি খেয়ে যে কেরানি অপমান চিরদিন বহন করে, তাকে তুমি দোষ দাও কেন? সেও তো তার সন্তানদের কথাই ভাবে। গোরার সঙ্গে তর্কে বিনয় যে জায়গায় আসিয়া পৌঁছিল, পূর্বে সেখানে সে ছিল না। একটু আগেই সমাজের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনাতেই তাহার সমস্ত চিত্ত সংকুচিত হইয়াছিল। এ সম্বন্ধে সে নিজের সঙ্গে কোনো প্রকার তর্কই করে নাই, এবং গোরার সঙ্গে তর্ক যদি উঠিয়া না পড়িত, তবে বিনয়ের মন আপন চিরন্তন সংস্কার অনুসারে উপস্থিত প্রবৃত্তির উল্টো দিকেই চলিত। কিন্তু তর্ক করিতে করিতে তাহার প্রবৃত্তি কর্তব্যবুদ্ধিকে আপনার সহায় করিয়া লইয়া প্রবল হইয়া উঠিতে লাগিল। গোরার সঙ্গে খুব তর্ক বাঁধিয়া গেল। এইরূপ আলোচনায় গোরা প্রায়ই যুক্তিপ্রয়োগের দিকে যায় না। সে খুব জোরের সঙ্গে আপনার মত বলে, তেমন জোর অল্প লোকেরই দেখা যায়। এই জোরের দ্বারাই আজ সে বিনয়ের সব কথা ঠেলিয়া ভূমিসাৎ করিয়া চলিবার চেষ্টা করিল, কিন্তু আজ সে বাধা পাইতে লাগিল। যতদিন একদিকে গোরা আর একদিকে বিনয়ের মতমাত্র ছিল, ততদিন বিনয় হার মানিয়াছে।
কিন্তু আজ দুই দিকেই দুই বাস্তব মানুষ। গোরা আজ বায়ুবানের দ্বারা বায়ুবানকে ঠেকাইতেছিল না। আজ বান যেখানে আসিয়া বাজিতেছিল সেখানে বেদনাপূর্ণ মানুষের হৃদয়। শেষকালে গোরা কহিল, আমি তোমার সঙ্গে কথা কাটাকাটি করতে চাই নে। এর মধ্যে তর্কের কথা বেশি কিছু নেই। এর মধ্যে হৃদয় দিয়ে একটা বোঝবার কথা আছে। ব্রাহ্ম মেয়েকে বিয়ে করে তুমি যে দেশের সর্বসাধারণের সঙ্গে নিজেকে যে পৃথক করে ফেলতে চাও, সেইটাই আমার কাছে অত্যন্ত বেদনার বিষয়। এ কাজ তুমি পারো, আমি কিছুতেই পারি নে। এইখানেই তোমাতে আমাতে প্রভেদ, জ্ঞানে নয়, বুদ্ধিতে নয়। আমার প্রেম যেখানে, তোমার প্রেম সেখানে নেই। তুমি যেখানে ছুরি মেরে নিজেকে মুক্ত করতে চাচ্ছ, সেখানে তোমার দরদ কিছুই নেই। আমার সেখানে নারীর টান। আমি আমার ভারতবর্ষকে চাই। তাকে তুমি যত দোষ দাও, যত গাল দাও, আমি তাকেই চাই। তার চেয়ে বড় করে আমি আপনাকে কি অন্য কোনো মানুষকে চাই নে। আমি লেশমাত্র এমন কোনো কাজ করতে চাই নে যাতে আমার ভারতবর্ষের সঙ্গে চুলমাত্র বিচ্ছেদ ঘটে। বিনয় কি একটা উত্তর দিবার উপক্রম করিতেই গোরা কহিল, না বিনয়, তুমি বৃথা আমার সঙ্গে তর্ক করছো। সমস্ত পৃথিবী যে ভারতবর্ষকে ত্যাগ করেছে, যাকে অপমান করছে, আমি তারই সঙ্গে এক অপমানের আসনে স্থান নিতে চাই। আমার এই জাতিভেদের ভারতবর্ষ, আমার এই কুসংস্কারের ভারতবর্ষ, আমার এই পৌত্তলিক ভারতবর্ষ। তুমি এর সঙ্গে যদি ভিন্ন হতে চাও, তবে আমার সঙ্গেও ভিন্ন হবে। এই বলিয়া গোরা উঠিয়া ঘর হইতে বাহির হইয়া ছাতে বেড়াইতে লাগিল। বিনয় চুপ করিয়া বসিয়া রহিল। বেহারা আসিয়া গোরাকে খবর দিল, অনেকগুলি বাবু তাহার সঙ্গে দেখা করিবার জন্য বাহিরে অপেক্ষা করিতেছে। পলায়নের একটা উপলক্ষ পাইয়া গোরা আরাম বোধ করিল। সে চলিয়া গেল। বাহিরে আসিয়া দেখিল অন্যান্য নানা লোকের মধ্যে অবিনাশও আসিয়াছে। গোরা স্থির করিয়াছিল অবিনাশ রাগ করিয়াছে, কিন্তু রাগের কোনো লক্ষণ প্রকাশ পাইল না। সে আরও উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে তাহার গতকাল্যকার প্রত্যাখ্যান ব্যাপার সকলের কাছে বর্ণনা করিতেছিল। সে কহিল, গৌরমোহনবাবুর প্রতি আমার ভক্তি অনেক বেড়ে গেছে। এতদিন আমি জানতুম উনি অসামান্য লোক, কিন্তু কাল জানতে পেরেছি উনি মহাপুরুষ। আমরা কাল ওকে সম্মান দেখাতে গিয়েছিলাম। উনি যেরকম প্রকাশ্যভাবে সেই সম্মান উপেক্ষা করলেন, সেরকম আজকালকার দিনে কজন লোক পারে? এ কি সাধারণ কথা? একে গোরার মন বিকল হইয়াছিল, তাহার ওপরে অবিনাশের এই উচ্ছ্বাসে তাহার গা জ্বলিতে লাগিল। সে অসহিষ্ণু হইয়া কহিল, দেখো অবিনাশ, তোমরা ভক্তির দ্বারাই মানুষকে অপমান করো। রাস্তার ধারে আমাকে নিয়ে তোমরা সঙ্গের নাচন নাচাতে চাও, সেটা প্রত্যাখ্যান করতে পারি। এতটুকু লজ্জা শরম তোমরা আমার কাছে প্রত্যাশা করো না। একেই তোমরা বলো মহাপুরুষের লক্ষণ? আমাদের এই দেশটাকে কি তোমরা কেবলমাত্র একটা যাত্রার দল বলে ঠিক করে রেখেছ? সকলেই প্যালা নেবার জন্য কেবল নেচে বেড়াচ্ছে। কেউ এতটুকু সত্য কাজ করছে না। সঙ্গে যোগ দিতে চাও ভালো, ঝগড়া করতে চাও সেও ভালো, কিন্তু দোহাই তোমাদের, অমন করে বাহবা দিও না। অবিনাশের ভক্তি আরও চড়িতে লাগিল। সে সহাস্য মুখে উপস্থিত ব্যক্তিবর্গের মুখের দিকে চাহিয়া গোরার বাক্যগুলির চমৎকারিতার প্রতি সকলের মন আকর্ষণ করিবার ভাব দেখাইল। কহিল, আশীর্বাদ করুন, আপনার মতন ওই রকম নিষ্কামভাবে ভারতবর্ষের সনাতন গৌরব রক্ষার জন্য আমরা জীবন সমর্পণ করতে পারি। এই বলিয়া পায়ের ধুলা লইবার জন্য অবিনাশ হস্ত প্রসারণ করিতেই গোরা সরিয়া গেল। অবিনাশ কহিল, গৌরমোহনবাবু, আপনি তো আমাদের কাছ থেকে কোনো সম্মান নেবেন না, কিন্তু আমাদের আনন্দ দিতে বিমুখ হলেও চলবে না। আপনাকে নিয়ে একদিন আমরা সকলে মিলে আহার করব, এই আমরা পরামর্শ করেছি। এটিতে আপনাকে সম্মতি দিতে হবে। গোরা কহিল, আমি প্রায়শ্চিত্ত না করে তোমাদের সকলের সঙ্গে খেতে বসতে পারবো না। প্রায়শ্চিত্ত? অবিনাশের দুই চক্ষু দীপ্ত হইয়া উঠিল। সে কহিল, একথা আমাদের কারো মনে উদয় হয়নি, কিন্তু হিন্দু ধর্মের কোনো বিধান গৌরমোহনবাবুকে কিছুতে এড়াতে পারবে না। সকলে কহিল, তা বেশ কথা। প্রায়শ্চিত্ত উপলক্ষেই সকলে একত্রে আহার করা যাইবে। সেদিন দেশের বড় বড় অধ্যাপক পণ্ডিতদের নিমন্ত্রণ করিতে হইবে। হিন্দু ধর্ম যে এখনও কিরূপ সজীব আছে, তাহা গৌরমোহনবাবুর এই প্রায়শ্চিত্ত নিমন্ত্রণে প্রচার হইবে। প্রায়শ্চিত্ত সভা কবে কোথায় আহুত হইবে সে প্রশ্ন উঠিল। গোরা কহিল, এ বাড়িতে সুবিধে হইবে না। একজন ভক্ত তাহার গঙ্গার ধারের বাগানে ওই ক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব করিল। ইহার খরচও দলের লোকে সকলে মিলিয়া বহন করিবে স্থির হইয়া গেল। বিদায় গ্রহণের সময় অবিনাশ উঠিয়া দাঁড়াইয়া বক্তৃতার ছাদে হাত নাড়িয়া সকলকে সম্বোধন করিয়া কহিল, গৌরমোহনবাবু বিরক্ত হতে পারেন, কিন্তু আজ আমার হৃদয় যখন পরিপূর্ণ হয়ে উঠেছে, তখন এ কথা না বলেও আমি থাকতে পারছি না।
বেদ উদ্ধারের জন্য আমাদের এই পুণ্যভূমিতে অবতার জন্মগ্রহণ করেছিলেন, তেমনি হিন্দু ধর্মকে উদ্ধার করার জন্যই আজ আমরা এই অবতারকে পেয়েছি। পৃথিবীতে কেবল আমাদের দেশেরই ষড়ঋতু আছে। আমাদের এই দেশেই কালে কালে অবতার জন্মেছেন এবং আরও জন্মাবেন। আমরা ধন্য যে এই সত্য আমাদের কাছে প্রমাণ হয়ে গেল। বলো ভাই, গৌরমোহনের জয়। অবিনাশের বাংমিতায় বিচলিত হইয়া সকলে মিলিয়া গৌরমোহনের জয়ধ্বনি করিতে লাগিল। গোরা মর্মান্তিক পীড়া পাইয়া সেখান হইতে ছুটিয়া চলিয়া গেল। আজ জেলখানা হইতে মুক্তির দিনে প্রবল একটা অবসাদ গোরার মনকে আক্রমণ করিল। নতুন উৎসাহে দেশের জন্য কাজ করিবে বলিয়া গোরা জেলের অবরোধে অনেক দিন কল্পনা করিয়াছে। আজ সে নিজেকে কেবল এই প্রশ্ন করিতে লাগিল, হায়, আমার দেশ কোথায়? দেশ কি কেবল আমার একলার কাছে? আমার জীবনের সমস্ত সংকল্প যাহার কাছে আলোচনা করিলাম, সেই আমার আশৈশবের বন্ধু আজ এতদিন পরে কেবল একজন স্ত্রীলোককে বিবাহ করিবার উপলক্ষে তাহার দেশের সমস্ত অতীত ও ভবিষ্যতের সঙ্গে এক মুহূর্তে এমন নির্মমভাবে পৃথক হইতে প্রস্তুত হইল। আর যাহাদিগকে সকলে আমার দলের লোক বলে, এতদিন তাহাদিগকে এত বোঝানোর পরও তাহারা আজ এই স্থির করিল যে আমি কেবল হিন্দুয়ানি উদ্ধার করিবার জন্য অবতার হইয়া জন্মগ্রহণ করিয়াছি। আমি কেবল মূর্তিমান শাস্ত্রের বচন। আর ভারতবর্ষ কোনোখানে স্থান পাইল না। ভারতবর্ষের ষড় ঋতু আছে। সেই ষড় ঋতুর ষড়যন্ত্রে যদি অবিনাশের মতন এমন ফল ফলিয়া থাকে, তবে এই ২-৪টি ঋতু কম থাকিলে ক্ষতি ছিল না। বেহারা আসিয়া খবর দিল মা গোরাকে ডাকিতেছেন। গোরা যেন হঠাৎ চমকিয়া উঠিল। সে আপন মনে বলিয়া উঠিল, মা ডাকিতেছেন? এই খবরটা সে যেন একটা নতুন অর্থ দিয়া শুনিল। সে কহিল, আর যাই হোক, আমার মা আছেন এবং তিনি আমাকে ডাকিতেছেন। তিনি আমাকে সকলের সঙ্গে মিলাইয়া দিবেন। কাহারও সঙ্গে তিনি কোনো বিচ্ছেদ রাখিবেন না। আমি দেখিব যাহারা আমার আপন তাহারা তাহার ঘরে বসিয়া আছে। জেলের মধ্যেও মা আমাকে ডাকিয়াছিলেন, সেখানে তাহার দেখা পাইয়াছি। জেলের বাহিরেও মা আমাকে ডাকিয়াছেন, সেখানে আমি তাহাকে দেখিতে যাত্রা করিলাম। এই বলিয়া গোরা সেই শীত মধ্যাহ্নের আকাশের দিকে বাহিরে চাহিয়া দেখিল। একদিকে বিনয়, আর একদিকে অবিনাশের তরফ হইতে যে বিরোধের সুর উঠিয়াছিল তাহা যৎসামান্য হইয়া কাটিয়া গেল। এই মধ্যাহ্ন সূর্যের আলোকে ভারতবর্ষ যেন তাহার বাহু উদ্ঘাটিত করিয়া দিল। তাহার আসমুদ্র বিস্তৃত নদী পর্বত লোকালয়ে গোরার চক্ষের সম্মুখে প্রসারিত হইয়া গেল। অনন্তের দিক হইতে একটা মুক্ত নির্মল আলোক আসিয়া এই ভারতবর্ষকে সর্বত্র যেন জ্যোতির্ময় করিয়া দেখাইল। গোরার বক্ষ ভরিয়া উঠিল, তাহার ২ চক্ষু জ্বলিতে লাগিল। তাহার মনে কোথাও লেশমাত্র নৈরাশ্য রহিল না। ভারতবর্ষের যে কাজ অন্তহীন, যে কাজের ফল বহুদূরে, তাহার জন্য তাহার প্রকৃতি আনন্দের সহিত প্রস্তুত হইল। ভারতবর্ষের যে মহিমা সে ধ্যানে দেখিয়াছে, তাহাকে নিজের চক্ষে দেখিয়া যাইতে পারিবে না বলিয়া তাহার কিছুমাত্র ক্ষোভ রহিল না। সে মনে মনে বারবার করিয়া বলিল, মা আমাকে ডাকিতেছেন। চলিলাম সেখানে, চলিলাম যেখানে অন্নপূর্ণা, যেখানে জগদ্ধাত্রী বসিয়া আছেন, সেই সুদূরকালেই, অথচ এই নিমেষেই, সেই মৃত্যুর পরপ্রান্তেই, অথচ এই জীবনের মধ্যেই, সেই যে মহামহিমান্বিত ভবিষ্যৎ আজ আমার এই দীনহীন বর্তমানকে সম্পূর্ণ সার্থক করিয়া উজ্জ্বল করিয়া রহিয়াছে। আমি চলিলাম সেইখানেই, সেই অতি দূরে, সেই অতি নিকটে মা আমাকে ডাকিতেছেন। এই আনন্দের মধ্যে গোরা যেন বিনয় আর অবিনাশের সঙ্গ পাইল। তাহারাও তাহার পর হইয়া রহিল না। অদ্যকার সমস্ত বিরোধগুলি একটা প্রকাণ্ড চরিতার্থতায় কোথায় মিলাইয়া গেল। গোরা যখন আনন্দময়ীর ঘরের মধ্যে প্রবেশ করিল, তখন তাহার মুখ আনন্দের আভায় দীপ্যমান। তখন তাহার চক্ষু যেন সম্মুখস্থিত সমস্ত পদার্থের পশ্চাতে আরেকটি কোন অপরূপ মূর্তি দেখিতেছে। প্রথমেই হঠাৎ আসিয়া সে যেন ভালো করিয়া চিনিতে পারিল না, ঘরে তাহার মার কাছে কে বসিয়া আছে। সুচরিতা উঠিয়া দাঁড়াইয়া গোরাকে নমস্কার করিল। গোরা কহিল, এই যে আপনি এসেছেন, বসুন। গোরা এমন করিয়া বলিল, আপনি এসেছেন, যেন সুচরিতার আশা একটা সাধারণ ঘটনার মধ্যে নয়, এ যেন একটা বিশেষ আবির্ভাব। একদিন সুচরিতার সংস্রব হইতে গোরা পলায়ন করিয়াছিল। যতদিন পর্যন্ত সে নানা কষ্ট এবং কাজ লইয়া ভ্রমণ করিতেছিল, ততদিন সুচরিতার কথা মন থেকে অনেকটা দূরে রাখিতে পারিয়াছিল।
কিন্তু জেলের অবরোধের মধ্যে সুচরিতার স্মৃতিকে সে কোনো মতেই ঠেকাইয়া রাখিতে পারে নাই। এমন একদিন ছিল যখন ভারতবর্ষে যে স্ত্রীলোক আছে সে কথা গোরার মনে উদয়ই হয় নাই। এই সত্যটি এতকাল পরে সে সুচরিতার মধ্যে নতুন আবিষ্কার করিল। একেবারে এক মুহূর্তে এত বড় একটা পুরাতন এবং প্রকাণ্ড কথাটাকে হঠাৎ গ্রহণ করিয়া তাহার সমগ্র বলিষ্ঠ প্রকৃতি ইহার আঘাতে কম্পিত হইয়া উঠিল। জেলের মধ্যে বাহিরে সূর্যালোক এবং মুক্ত বাতাসের জগৎ যখন তাহার মনের মধ্যে বেদনা সঞ্চার করিত, তখন সেই জগৎটিকে কেবল সে নিজের কর্মক্ষেত্র এবং কেবল সেটাকে পুরুষ সমাজ বলিয়া দেখিত না। যেমন করিয়াই সে ধ্যান করিত, বাহিরের এই সুন্দর জগৎ সংসারে সে কেবল দুটি অধিষ্ঠাত্রী দেবতার মুখ দেখিতে পাইত। সূর্যচন্দ্র তারার আলোক বিশেষ করিয়া তাহাদেরই মুখের ওপর পড়িত। স্নিগ্ধ নীলিমাণ্ডিত আকাশ তাহাদেরই মুখকে বেষ্টন করিয়া রাখিত। একটি মুখ তাহার আজন্ম পরিচিত মাতার, বুদ্ধিতে উদ্ভাসিত আরেকটি নম্র সুন্দর মুখের সঙ্গে তাহার নতুন পরিচয়। জেলের নিরানন্দ সংকীর্ণতার মধ্যে গোরা এই মুখের স্মৃতির সঙ্গে বিরোধ করিতে পারে নাই। এই ধ্যানের পুলকটুকু তাহার জেলখানার মধ্যে একটি গভীরতর মুক্তিকে আনিয়া দিত। জেলখানার কঠিন বন্ধন তাহার কাছে যেন ছায়াময় মিথ্যা স্বপ্নের মতন হইয়া যাইত। স্পন্দিত হৃদয়ের অতীন্দ্রিয় তরঙ্গগুলি জেলের সমস্ত প্রাচীর অবাধে ভেদ করিয়া আকাশে মিশিয়া সেখানকার পুষ্পপল্লবে হিল্লোলিত এবং সংসার কর্মক্ষেত্রে লীলায়িত হইতে থাকিত। গোরা মনে করিয়াছিল কল্পনামূর্তিকে ভয় করিবার কোনো কারণ নাই। এই জন্য 1 মাস কাল ইহাকে একেবারেই সে পথ ছাড়িয়া দিয়াছিল। গোরা জানিত ভয় করিবার বিষয় কেবলমাত্র বাস্তব পদার্থ। জেল হইতে বাহির হইবা মাত্র গোরা যখন পরেশবাবুকে দেখিল, তখন তাহার মন আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছিল। সে যে কেবল পরেশবাবুকে দেখার আনন্দ তাহা নহে, তাহার সঙ্গে গোরার এই কয়েকদিনের সঙ্গিনী কল্পনাও যে কতটা নিজের মায়া মিশ্রিত করিয়াছিল, তাহা প্রথমটা গোরা বুঝিতে পারে নাই, কিন্তু ক্রমেই বুঝিল। স্টিমারে আসিতে আসিতে সে স্পষ্টই অনুভব করিল পরেশবাবু যে তাহাকে আকর্ষণ করিতেছেন সে কেবল তাহার নিজ গুণে নহে। এতদিন পরে গোরা আবার কোমর বাঁধিল, বলিল হার মানিব না, স্টিমারে বসিয়া বসিয়া আবার দূরে যাইব। কোনো প্রকার সূক্ষ্ম বন্ধনে সে নিজের মনকে বাঁধিতে দিবে না, এই সংকল্প আটিল। এমন সময় বিনয়ের সঙ্গে তাহার তর্ক বাঁধিয়া গেল। বিচ্ছেদের পর বন্ধুর সঙ্গে এই প্রথম মিলনেই তর্ক এমন প্রবল হইত না, কিন্তু আজ এই তর্কের মধ্যে তাহার নিজের সঙ্গেও তর্ক ছিল। এই তর্ক উপলক্ষে নিজের প্রতিষ্ঠাভূমিকে গোরা নিজের কাছেও স্পষ্ট করিয়া লইতেছিল। এই জন্যই গোরা আজ এত বিশেষ জোর দিয়া কথা বলিতেছিল। সেই জোরটুকুতে তার নিজেরই বিশেষ প্রয়োজন ছিল। যখন তাহার আজিকার এই জোর বিনয়ের মনের বিরুদ্ধ জোরকেই উত্তেজিত করিয়া দিয়াছিল, যখন সে মনে মনে গোরার কথাকেই কেবল খণ্ডন করিতেছিল এবং গোরার নির্বন্ধকে অন্যায় গোঁড়ামি বলিয়া যখন তাহার সমস্ত চিত্ত বিদ্রোহী হইয়া উঠিতেছিল, তখন বিনয় কল্পনাও করে নাই গোরা নিজেকেই যদি আঘাত না করিত, তবে আজ তাহার আঘাত হয়তো এত প্রবল হইত না। বিনয়ের সঙ্গে তর্কের পর গোরা ঠিক করিল যুদ্ধক্ষেত্রের বাহিরে গেলে চলিবে না। আমি যদি নিজের প্রাণের ভয়ে বিনয়কে ফেলিয়া যায়, তবে বিনয় রক্ষা পাইবে না। আজকের নিবেদন এখানেই শেষ করছি। কয়েকদিনের মধ্যেই নিয়ে আসব গোরার পরবর্তী পর্ব। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।